আচ্ছা বন্ধুরা, বলুন তো পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে লং ডিস্টেন্স ইএমইউ লোকাল ট্রেনের রুট কোনটি? এই বাংলাতে প্রায় 40টিরও বেশি লোকাল ইএমইউ ট্রেনের রুট রয়েছে। তার মধ্যে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স হলো 4 কিলোমিটার, আর সবচেয়ে লংগেস্ট হলো 154 কিলোমিটার। তো স্টেশনের ছবি দেখে বুঝতেই পেরেছেন, এখন আমরা রয়েছি রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে। নদীয়া জেলার অন্যতম ব্যস্ততম ও বিখ্যাত একটি রেলওয়ে স্টেশন হলো এই রানাঘাট রেলওয়ে স্টেশন। বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস2 ব্লগের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, এখন আমি রয়েছি রানাঘাট রেলওয়ে স্টেশনে, আর এই রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে আজকে আমরা জার্নি করতে চলেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অর্থাৎ সবচেয়ে দীর্ঘতম যে লোকাল ট্রেনের রুট রয়েছে, ইএমইউ লোকাল ট্রেনের রুট, সেই রুটে। এর টোটাল দৈর্ঘ্য হচ্ছে 154 কিলোমিটার, ঘাট থেকে লালগোলা পর্যন্ত। আমরা এখন নদিয়া থেকে রওনা দেবো মুর্শিদাবাদের উদ্দেশ্যে, এবং এই 154 কিলোমিটার জার্নির পথ আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং দেখবেন এই পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘতম ইএমইউ লোকাল এই 154 কিলোমিটার পথ পার করতে আমাদের কত টাইম লাগে আর কি কি নতুনত্ব আছে এই লোকাল ট্রেন জার্নিতে। বন্ধুরা, অনেকটা হয়তো বলবেন যে রানাঘাট থেকে লালগোলা পর্যন্ত যে রুটটি আছে এটি ইএমইউ লোকালের দীর্ঘতম রুট নয়। অনেকে বলবেন শিয়ালদা থেকে কিন্তু লালগোলা পর্যন্ত ইএমইউ লোকাল আছে, কিন্তু সেটা কিন্তু নাম্বার চেঞ্জ হয়। একমাত্র এই রানাঘাট স্টেশন থেকেই 4টি ইএমইউ লোকাল আছে, যেটি কিন্তু ডিরেক্টলি লালগোলা পর্যন্ত যায়। রানাঘাট স্টেশনে এন্টার হচ্ছে 63133 আপ রানাঘাট লালগোলা প্যাসেঞ্জার। এটি একটি মেমু ট্রেন। আজকে আমরা মেমু ট্রেনেই কিন্তু রানাঘাট থেকে একদম যাত্রা করব লালগোলা পর্যন্ত। 154 কিলোমিটার এই রুটে রয়েছে 29খানা স্টেশন। সেই 29খানা স্টেশনের মধ্যে বেশিরভাগই কিন্তু গ্রামীণ স্টেশন, আর অদ্ভুত সুন্দর স্টেশনগুলি আমাদের শহরতলির স্টেশনের থেকে অনেক আলাদা। তো চলুন এই জার্নিটা শুরু করা যাক এই রানাঘাট স্টেশন থেকেই। একদম পারফেক্ট টাইমে অর্থাৎ 7টার সময় কিন্তু এই ট্রেনটির সিগন্যাল গ্রিন হয়ে গেল, অর্থাৎ এই ট্রেনটি এবার রানাঘাট স্টেশন থেকে ছেড়ে যাবে তার গন্তব্যের উদ্দেশ্যে। চলুন বন্ধুরা, এই সুন্দর এবং মনোমুগ্ধকর একটা জার্নির এক্সপিরিয়েন্স নিতে আমরা আজকে রওনা হলাম রানাঘাট থেকে প্রায় 154 কিলোমিটার দীর্ঘ একটি রেলপথে। যে রেলপথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আজকে আমরা দেখব, এবং এই ভিডিওটা একটু আপনারা মিস করবেন না, তাহলে হয়তো অনেক কিছু দেখতে পারবেন না। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চলুন, আমাদের যাত্রা শুরু হলো রানাঘাট স্টেশন থেকে। আজকে আমাদের জার্নির প্রথম স্টপেজ কালীনারায়ণপুর জংশন রেলওয়ে স্টেশন। রানাঘাট থেকে দূরত্ব মাত্র 3 কিলোমিটার। আর এই যে বাজারটি দেখছেন, এটি হলো রানাঘাট বাজার। রানাঘাট ছাড়ার পরপরই সবুজের আচ্ছাদন আমাদের ট্রেনকে মুড়ে ফেললো, আর এই পুরো জার্নিটাই এরকম সবুজের মাঝখান দিয়ে আমরা আজ কভার করব। বন্ধুরা, এই কালীনারায়ণপুর স্টেশনের নামকরণের পিছনে একটি ইতিহাস রয়েছে। এই অঞ্চলের জমিদার তারিণীমোহন ভট্টাচার্য, তিনি পূর্ববঙ্গের কোনো এক স্থান থেকে এসে নদিয়ার এই অঞ্চলে নিজেদের জমিদারি প্রতিপত্তি বাড়ান। পরবর্তীকালে তার বাড়ির আরাধ্য দেবী মা কালী এবং নারায়ণের নাম অনুসারেই তিনি এই জায়গাটির নামকরণ করেন কালীনারায়ণপুর। বর্তমানে এই কালীনারায়ণপুর একটি জংশন স্টেশন। আসছে চুনি নদী। এই চুনি নদীর ওপারেই রয়েছে এই কালীনারায়ণপুর স্টেশন। এই চুনি নদীর ওপর এই ব্রিজটা সত্যি এক কথায় অনবদ্য, দারুণ সুন্দর। বর্তমানে যেহেতু জল কম, সেহেতু কচুরিপানায় আবদ্ধ হয়ে রয়েছে চুনি নদী। বর্ষায় চুনি নদীর রূপ সত্যি আলাদা। এই কালীনারায়ণপুর স্টেশন থেকেই রানাঘাটের থেকে যাওয়া যায় কৃষ্ণনগর, তেমনি এখান থেকে রুট চেঞ্জ হয়ে শান্তিপুরের দিকেই লাইন ভাগ হয়ে যায়। আর এই স্টেশনটা প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এক কথায় অনবদ্য। চারিদিকে ফাঁকা জমির মাঝখানে তৈরি হয়েছিল এই স্টেশনটি। অবশেষে আমরা পৌঁছে গেলাম কালীনারায়ণপুর জংশন রেলওয়ে স্টেশনে। স্টেশন একদম ফাঁকা, শুনশান। এখন যদি কোনো শান্তিপুর লোকাল থাকতো তাহলে এখানে
বেশ কিছু মানুষের ভিড় দেখা যেত। এখানে যে প্ল্যাটফর্ম দুটি দেখছেন, এখানে আপ ও ডাউন শান্তিপুর লোকাল আসে। এখন ট্রেনের টাইমিং নেই, সে কারণে স্টেশন চত্বর একদম খালি। আর যে সোজা রুটটা দিয়ে আমরা চলে যাচ্ছি, এই রুটটা চলে যাবে কৃষ্ণনগরের দিকে। এই কালিনারায়ণপুর স্টেশনের পরবর্তী যে স্টেশন আছে তার নাম বীরনগর রেলওয়ে স্টেশন। কালিনারায়ণপুর থেকে বীরনগর রেলওয়ে স্টেশনের দূরত্ব 4 কিলোমিটার। কালিনারায়ণপুর স্টেশনের একটি বিশেষত্ব হলো এখানে পানি ফলের প্রচুর চাষ হয়। আর সেই পানি ফলের জমিতেই গরমকালে পাট চাষ হয়, ধান চাষ হয়, আর বর্ষা আসলেই চাষ হয় পানি ফলের। আর এখানে পানি ফলের একটা অনেক বড় আড়ত রয়েছে। বলতে বলতে আমরা পৌঁছে গেছি বীরনগর রেলওয়ে স্টেশনে। এই বীরনগরে রয়েছে উলাইচণ্ডী মন্দির, সঙ্গে এখানে আসলে আপনি দেখতে পারবেন সিংহ দরওয়াজা ও জমিদার বাড়ির বেশ কিছু নিদর্শন। সঙ্গে এখানে রয়েছে মিত্র মুস্তাফি বিষ্ণু মন্দির। 1657 সালে তৈরি এই মন্দিরটি এই বীরনগর স্টেশনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। আর এখানে প্রত্যেকটি মন্দিরে টেরাকোটার কাজ বিদ্যমান, সে কারণেই বীরনগর একটি প্রসিদ্ধ জায়গা। আর এই বীরনগর স্টেশনটা দারুণ দেখতে। স্টেশনের বাইরে ছোট ছোট টিনের দোকান, আর স্টেশন চত্বর পুরো খালি, খুব একটা লোকজন ওঠে না এই বীরনগর থেকে। স্টেশনে এখনও করোনার সময়ের গোল গোল দাগ বিদ্যমান, অর্থাৎ বুঝতেই পারছেন লোকের পায়ের ছাপে মুছে যায়নি সেই করোনার স্মৃতি। আমাদের ট্রেন এখন বীরনগর স্টেশন ছেড়ে চলেছে তার পরবর্তী গন্তব্য তাহেরপুরের দিকে। বীরনগর থেকে তাহিরপুরের দূরত্ব 2 কিলোমিটারের মতন। নদিয়ার প্রপার যে গ্রামীণ জীবন সেটা জানতে গেলে আপনাকে এই ট্রেন রুটে একবার হলেও জার্নি করতেই হবে। লাইনের দুধারে অসংখ্য গ্রাম আর সবুজের সমারোহ আপনাকে মুগ্ধ করবেই করবে। আসছে তাহিরপুর রেলওয়ে স্টেশন। নদিয়ার এই রেলওয়ে স্টেশনটি বিখ্যাত হচ্ছে লক্ষ্মীছড়ার লোকশিল্পের জন্য। লক্ষ্মীছড়া, লক্ষ্মী পুজোয় বিভিন্ন বাড়িতে যে সরাগুলো আপনারা ইউজ করেন না, সেই সরার ওপর যে শিল্পকর্ম কাজ হয়, সের প্রধান প্রাণকেন্দ্র ছিল এই তাহেরপুর। বর্তমানে এই শিল্প অনেকটা ভাটা পড়লেও এখনও কিন্তু তাদের মাধুর্য বহন করে যাচ্ছে এই তাহিরপুরের আশেপাশের লোকজন। লক্ষ্মীছড়া লোকশিল্পের পাশাপাশি 10 অবতার তাঁত শিল্প বেশ সমৃদ্ধ এই তাহিরপুর রেলওয়ে স্টেশন। 10 অবতার তাস হলো এমন একটি খেলা যেটি প্রাচীন ভারতে খেলা হতো। সেখানে বিষ্ণুর 10টা অবতার ছোট ছোট সুতির কাপড়ের ওপর রং তুলি এবং তেঁতুলের বীজের আঠা দিয়ে সুন্দরভাবে নির্মাণ করা হতো, এবং সেগুলি 5 জন মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হতো, এবং অদ্ভুত নিয়মে সেই তাস খেলা হতো, যেটি এখনও বাঁকুড়ার বিষ্ণুপুরে প্রচলিত রয়েছে। বন্ধুরা, সেই প্রাচীন লোকশিল্পের এক অনন্য জায়গা হলো এই তাহিরপুর। তাছাড়া এই তাহিরপুরের দুর্গাপুজোও কিন্তু খুবই বিখ্যাত। তাহিরপুরের পরবর্তী রেলওয়ে স্টেশনের নাম বাতকুল্লা। তাহিরপুর থেকে বাতকুল্লার ডিস্টেন্স 6 কিলোমিটার। বন্ধুরা, এখনও প্রপারলি বর্ষা পশ্চিমবঙ্গে প্রবেশ করেনি, কিন্তু তার আগেই সবুজ যেন ঘিরে ফেলেছে এই অঞ্চলকে। আসছে বাতকুল্লা স্টেশন। এই অদ্ভুত নামের পিছনে একটি ইতিহাস লুকিয়ে রয়েছে। বন্ধুরা, কুল্লা শব্দের অর্থ কর, অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্রের অধীনে ছিল এই বাতকুল্লা গ্রাম। আর সেই সময় এখানকার মানুষরা কর দিত না, অর্থাৎ কর ফাঁকি দিত। সে কারণেই রাজা কৃষ্ণচন্দ্র মজা করে এই জায়গার নাম রেখেছিলেন করবাত বা বাতকুল্লা। তারপর থেকেই প্রসিদ্ধ হয় এই বাতকুল্লা। বর্তমানে দুর্গাপুজোর থিম ও প্যান্ডেলের জন্য বিখ্যাত এই বাতকুল্লা শহর। বাতকুল্লার পরবর্তী যে রেল স্টপটি আসবে তার নাম জালালখালি হল্ট, কিন্তু এই ট্রেন জালালখালি হল্টে স্টপেজ দেয় না। তো বাতকুল্লা স্টেশন ছাড়ার পর ডিরেক্টলি এই ট্রেনটি গিয়ে দাঁড়াবে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে। এই বাতকুল্লা থেকে কৃষ্ণনগর সিটি জংশনের দূরত্ব 10 কিলোমিটার, অর্থাৎ রানাঘাট থেকে ডিস্টেন্স 26 কিলোমিটার। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাতকুল্লা রেলওয়ে স্টেশন ছেড়ে আমাদের ট্রেন চলেছে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনের দিকে। এই বাতকুল্লা রেলওয়ে স্টেশনটা খুবই সুন্দর একটি রেলওয়ে স্টেশন, চারিদিকে গাছে ভরা, আর সুন্দরভাবে স্টেশনটা কিন্তু রং করা হয়েছে সম্প্রতি। আপনারা কারা কারা বাতকুল্লা স্টেশনে এসছেন দুর্গাপুজো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
বাতকুল্লা ছাড়ার পর কৃষ্ণনগরের মাঝে যে 10 কিলোমিটার রাস্তা আছে, সেই 10 কিলোমিটারের দুপাশে কত যে চাষযোগ্য জমি আছে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দূর দূর পর্যন্ত একটি বাড়িও আপনার চোখে পড়বে না। আর ভারতের যে সবচেয়ে অর্থকারী ফসল পাট, সেই পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ যে প্রথম স্থান অধিকার করে, তার বেশিরভাগই পাট কিন্তু এই নদিয়া থেকেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায়। ক্রস করছি জালালখালি হল্ট রেলওয়ে স্টেশন। যে কটি প্যাসেঞ্জার ট্রেন আছে তার কোনোটি কিন্তু এই জালালখালি হল্টে স্টপেজ দেয় না। শুধুমাত্র যে ইএমইউ লোকালগুলি আছে বা কৃষ্ণনগর লোকাল আছে সেগুলি একমাত্র এই জালালখালি স্টেশনে স্টপেজ দেয়। আসছে কৃষ্ণনগর সিটি জাংশন রেলওয়ে স্টেশন। এখান থেকে একদিকে যেমন আমঘাটা পর্যন্ত রেল লাইন রয়েছে, তেমনি এখান থেকে শান্তিপুর পর্যন্ত একটি ট্র্যাক রয়েছে, যেটি দিকনগর হয়ে শান্তিপুর হয়ে আবার কালিয়ারপুর পর্যন্ত পৌঁছায়। নদী জেলার সদর দপ্তর এই কৃষ্ণনগর। এই কৃষ্ণনগর সম্পর্কে আলাদাভাবে আর কিছু বলার অপেক্ষা রাখে না। কৃষ্ণনগর থেকে অতি সহজেই নদী পার হয়ে আপনারা পৌঁছতে পারবেন ওপারের শহর নবদ্বীপ, এবং সেখান থেকে মায়াপুরে পৌঁছতে পারবেন। এই কৃষ্ণনগরের মাটির শিল্পের জগৎজোড়া খ্যাতি। এখানেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি রয়েছে, আর সেখানেই নাকি থাকতেন আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড়। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কৃষ্ণনগর জংশন রেলওয়ে স্টেশন। এই কৃষ্ণনগর জংশন রেলওয়ে স্টেশনের ডিস্টেন্স রানাঘাট থেকে 26 কিলোমিটার, অর্থাৎ এখনও 128 কিলোমিটার রাস্তা কিন্তু আমাদের জার্নি করতে হবে। টোটালি 5খানা স্টেশন আমরা ক্রস করেছি, আরও বেশ কিছু স্টেশন আছে। এই কৃষ্ণনগরের পর থেকেই যে স্টেশনগুলি আছে সেগুলো কিন্তু অনেকটা দূরে দূরে, কোনোটা 5 কিলোমিটার, কোনোটা 8 কিলোমিটার। চলুন এরপরে দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে। বন্ধুরা, এই কৃষ্ণনগরের যে পরবর্তী রেলওয়ে স্টেশন আছে তার নাম বাহাদুরপুর। কৃষ্ণনগর থেকে এই বাহাদুরপুরের ডিস্টেন্স প্রায় 6 কিলোমিটারের মতন। আমরা হয়তো অনেকেই জানি না যে শিয়ালদা থেকে যেমন লালগোলা লোকাল থাকে বা লালগোলা প্যাসেঞ্জার থাকে, তেমনি রানাঘাট থেকেও বেশ কিছু লালগোলা প্যাসেঞ্জার বা লালগোলা লোকাল রয়েছে। তেমনি কৃষ্ণনগর থেকেও কিন্তু দিনে 2-3টে লালগোলা লোকাল বা প্যাসেঞ্জার ট্রেন রয়েছে। তাই কখনো যদি ডিরেক্ট শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন না পাওয়া যায়, কাটা সার্ভিস ব্যবহার করেও কিন্তু লালগোলার ট্রেন আপনি রানাঘাট বা কৃষ্ণনগর থেকে এসে ধরতে পারেন। তো আমাদের ট্রেন এবার চলেছে বাহাদুরপুরের দিকে। আর এই বাহাদুরপুর জায়গাটি খুবই সুন্দর। তো দেখুন, এখানে জলঙ্গি নদীর ওপর নতুন সেতু নির্মাণের কাজ চলছে। যতদূর আমার মনে হয় এটি জলঙ্গি নদী, যদি আমি ভুল হই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রুটটিকে বর্তমানে মডিফিকেশন করা হচ্ছে, কারণ এখান থেকে ভবিষ্যতে উত্তরবঙ্গ এবং নর্থ ইস্টের জন্য একাধিক ট্রেন চালানোর পরিকল্পনা করা রয়েছে। বর্তমানে সাইরেন এক্সপ্রেস কিন্তু এই রুট থেকেই যায়। কৃষ্ণনগর থেকে বাহাদুরপুরের মাঝখানে যে দৃশ্য, এক কথায় অনবদ্য। কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়েছে, তারপরের ওয়েদারটা একবার দেখুন, এক কথায় অনবদ্য। আপনারা হয়তো অনেকেই জানেন না এই বাহাদুরপুরকে বলা হয় মিনি শান্তিনিকেতন। তার পিছনে একটা অনেক বড় রিজন রয়েছে। এই বাহাদুরপুরে একটি বনাঞ্চল রয়েছে, যার একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তাছাড়া এখানে একাধিক নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। আর এই বনাঞ্চলের জন্য এই বাহাদুরপুর একটি শান্ত জায়গা, কোলাহল ছাড়া, পাখির ডাক, খুবই সুন্দর একটি জায়গা। সে কারণে বহু পর্যটক শুধুমাত্র শান্তির খোঁজেই কিন্তু এই বাহাদুরপুরে চলে আসে। আর এ কারণে এই জায়গাটির নাম দেওয়া হয়েছে মিনি শান্তিনিকেতন। বন্ধুরা, আপনারা কারা কারা এই বাহাদুরপুর স্টেশনে এসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, অলরেডি ফরেস্ট এরিয়া কিন্তু শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রেল লাইনের দুধার ধরে যতদূর আপনার চোখ যাবে শুধু জঙ্গল আর জঙ্গল, আর সবুজে ভরা। আর এই বাহাদুরপুর স্টেশনের চারপাশেও দেখুন ঘন জঙ্গলে আবৃত। বন্ধুরা, এখানে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেমন রয়েছে অ্যাস্ট্রা পার্ক, তারপরে বাহাদুরপুরের সুন্দরীঘাট সহ একাধিক জায়গা রয়েছে যেখানে কিন্তু অনেক পর্যটকরা ঘুরতে যান। বাহাদুরপুরের পরে যে স্টেশনটি আসবে তার নাম ধুবুলিয়া। বাহাদুরপুর থেকে ধুবুলিয়ার দূরত্ব প্রায় 6 কিলোমিটারের মতন।
1947 সালে যখন পাকিস্তান এবং ভারত দুভাগে বিভক্ত হয়, তখন পূর্ববঙ্গ থেকে প্রচুর লোক এই ধুবুলিয়াতে এসে আশ্রয় গ্রহণ করে। এই একই ঘটনার পুনরাবৃত্তি হয় 1971 সালে, যখন বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছিল। তখন সেই সময় বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ এই ধুবুলিয়াতে এসে আশ্রয় নিয়েছিল এবং তাদের জন্য তৎকালীন গভর্নমেন্ট কিন্তু এই ধুবুলিয়াতে একাধিক উদ্বাস্তু ক্যাম্প গঠন করে দিয়েছিলেন। তো আসছে ধুবুলিয়া রেলওয়ে স্টেশন। বন্ধুরা, এই ধুবুলিয়াতে আরেকটা ফেমাস জিনিস আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের 99 স্কোয়াড্রনের একটি এয়ারপোর্ট ছিল এই ধুবুলিয়াতে। সেই রানওয়ে কিন্তু আজও এই ধুবুলিয়াতে রয়েছে, যদিও বর্তমানে সেই রানওয়ে ব্যবহার করা হয় না, কিন্তু ঐতিহাসিকদের কাছে এই ধুবুলিয়ার একটি বিশেষ গুরুত্ব রয়েছে সেই রানওয়ের কারণে। কারণ ব্রিটিশ গভর্নমেন্ট এখান থেকেই বিভিন্ন যুদ্ধ বিমান এবং ছোট ছোট বিমানের পরিচালনা করতেন। তো চলে এসছে ধুবুলিয়া রেলওয়ে স্টেশন। তো বাহাদুরপুর ধুবুলিয়া এই দুটো স্টেশনের মধ্যে অনেক ফারাক রয়েছে। একটি স্টেশন একদম জঙ্গলে ভরা ছিল, অন্য স্টেশনটি তেমনই ঝাঁ চকচকে, পাশে একটি গাছ পর্যন্ত নেই। তো প্রকৃতি যেইখানে নিজের রূপ সবসময় উজাড় করে দেয়, সেগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে। তো আমরা অবশেষে পৌঁছে গেছি ধুবুলিয়া রেলওয়ে স্টেশনের। পরবর্তী যে রেলওয়ে স্টেশন তার নাম মুড়াগাছা। ধুবুলিয়া থেকে মুড়াগাছার ডিস্টেন্স মোটামুটি 5 কিলোমিটারের মতন। আর এই ধুবুলিয়া নদিয়ার সর্বশেষ বড় শহর। এখান থেকে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে মোটামুটি 15 থেকে 20 কিলোমিটারের মধ্যেই আপনি কিন্তু বল্লাল সেনের ঢিপি দেখে নিতে পারবেন। তাছাড়া আমরা যেই স্টেশনের কথা বলেছিলাম বাহাদুরপুরে, সেখানে যে সুন্দরী ঘাট রয়েছে জলঙ্গি নদীর তীরে, সেই ঘাটেও কিন্তু এই ধুবুলিয়া থেকে যাওয়া সম্ভব। দেখুন, এটি স্টেশনের একদিকের দৃশ্য, আর ওদিকের দৃশ্যটা আমরা আগেই দেখেছি। এদিকে স্টেশনের পাশ দিয়ে কি সুন্দর ঝাউ গাছ লাগানো রয়েছে, আর এদিকটি কিন্তু দেখতে দারুণ সুন্দর। তো আমাদের ট্রেন সেই ধুবুলিয়া স্টেশন ছেড়ে চলেছে পরবর্তী স্টেশন মুড়াগাছার দিকে। তো আমরা পৌঁছে গেছি সেই মুড়াগাছা স্টেশনে। বন্ধুরা, এই মুড়াগাছা স্টেশনের আশেপাশে বেশ কিছু ঐতিহাসিক মন্দির রয়েছে, তার মধ্যে সর্বমঙ্গলা ও গোপীনাথের মন্দির খুবই উল্লেখযোগ্য। তো এখানকার স্টেশনগুলি আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটু ডিফারেন্ট টাইপের। আমাদের শহরতলির যে স্টেশনগুলি রয়েছে তার থেকে স্টেশনগুলি অনেকটাই আলাদা। তো বন্ধুরা, এই যে ট্রেনটি আমরা আজকে জার্নি করছি, এই ট্রেনটি মোটামুটি রানাঘাট থেকেই ভিড় ছিল। তো রানাঘাট থেকে উঠে আমরা বসার জায়গা পেয়ে গেছিলাম। তো মুড়াগাছা পর্যন্ত এখনও ট্রেনে মোটামুটি ভিড় রয়েছে, লোক উঠছে নামছে। মুড়াগাছার পরবর্তী যে স্টেশন আছে তার নাম বেথরৌরি। আপনারা হয়তো সকলেই বেথরৌরি স্টেশনের নাম কখনো কখনো শুনে থাকবেন। মুড়াগাছা থেকে বেথরৌরির যে ডিস্টেন্স সেটি কিন্তু প্রায় 11 কিলোমিটার। এমনিতেই এই রুটে প্রত্যেকটি স্টেশনের মাঝে ডিস্টেন্স অনেক বেশি হয়, আর লোকাল ট্রেনের রুট হিসাবে 10 কিমি বা তার বেশি যে ডিস্টেন্স সেটি কিন্তু অনেকটাই বেশি। তো আমরা এবার আসছি বেথরৌরি রেলওয়ে স্টেশনের দিকে। আর বেথরৌরি কী জন্য বিখ্যাত জানেন? বেথরৌরিতে রয়েছে বেথরৌরি অভয়ারণ্য, আর সেই অভয়ারণ্যেরই পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। দেখুন, লাইন ধরে সারি সারি গাছ লাগানো রয়েছে। 1980 সাল নাগাদ এই বেথরৌরি অভয়ারণ্য তৈরি করা হয়, আর প্রায় 67 হেক্টর জমি জুড়ে তৈরি করা হয়েছিল এই অভয়ারণ্য। আর এটি কিন্তু একটি বড় পিকনিক স্পট। এখানে একাধিক বন্যপ্রাণী রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো চিত্রা হরিণ। প্রায় 300টির বেশি চিত্রা হরিণ কিন্তু এই বেথরৌরি অভয়ারণ্যে রয়েছে। এখানে আসলেই আপনি যদি জঙ্গলের মধ্যে ঢোকেন তাহলে অবশ্যই সেই চিত্রা হরিণের দেখা আপনি পেতে পারেন। তাছাড়া এখানে রয়েছে অজগর সাপ, তাছাড়া রয়েছে শিয়াল, বনবিড়াল, সোয়াজারু, আরও প্রায় 50 প্রজাতিরও বেশি বিভিন্ন রকমের পাখি। আর আপনি যদি কখনো বেথরৌরিতে আসেন এবং রাত্রি যাপনের জন্য প্ল্যান করেন, তাহলে কিন্তু বেথরৌরি অভয়ারণ্যের মাঝখানে গভর্নমেন্টের সেই রাত্রি যাপনের জন্য ব্যবস্থা করা রয়েছে। তো বন্ধুরা, আসছে নদীয়া জেলার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণীয় জায়গা বেথরৌরি। অবশেষে আমরা পৌঁছে গেলাম বেথরৌরি রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশনের লোকজন প্রায় নেই বললেই চলে, একদম ফাঁকা। আর এই বেথুয়ার পরবর্তী যে রেল স্টেশন হয়েছে তার নাম সোনাডাঙ্গা। বেথুয়া থেকে সোনাডাঙ্গার ডিস্টেন্স প্রায় 4 কিলোমিটারের মতন। আর আপনি যদি শিয়ালদা থেকে বেথরৌরি পর্যন্ত যে ডিস্টেন্স আছে রেলে, সেটি প্রায় 100 কিলোমিটার।
আর কৃষ্ণনগর থেকে 28 কিলোমিটার, আর রানাঘাট থেকে 54 কিলোমিটার। এই ফরেস্ট ছাড়াও বেতরবাড়িতে নকশিপাড়ায় বেশ কিছু পুরনো মন্দির রয়েছে। তাছাড়া মুস্তাফি জমিদার বাড়ির বেশ কিছু পুরনো নিদর্শনও কিন্তু এই বেতরবাড়ি আসলে আপনি দেখতে পাবেন। পৌঁছে গেছি সোনাডাঙ্গা রেলওয়ে স্টেশনে। এই রেলওয়ে স্টেশনের পাশে একটি অন্নপূর্ণা মন্দির রয়েছে, যেটি কিন্তু এলাকাবাসীর কাছে খুবই ফেমাস এবং অনেকে জাগ্রত বলে মনে করে। বন্ধুরা, এই সোনাডাঙ্গাতে আমাদের ট্রেনের টাইমিং ছিল সকাল 8:04, আর এখন বাজে 8:10। অর্থাৎ প্রায় ঠিকঠাক টাইমে কিন্তু এই ট্রেনটি চলছে, মাত্র 6 মিনিট লেট। সোনাডাঙ্গা ছেড়ে দিল। পরবর্তী স্টেশনের নাম দেবগ্রাম। সোনাডাঙ্গা থেকে দেবগ্রাম স্টেশনের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। বন্ধুরা, যেমনটা আগে বলেছিলাম, এই রুটে জমি কিন্তু প্রচুর রয়েছে, আর পাট এত উৎপাদন হয় সেটা কিন্তু মুখে বোঝানো যাবে না। তো আসছে দেবগ্রাম স্টেশন। বেথরদিতে যেমন ফরেস্ট এরিয়া রয়েছে, তেমনি দেবগ্রামে একাধিক ফরেস্ট এরিয়া রয়েছে। আর এই ফরেস্ট এরিয়া জুড়ে গড়ে উঠেছে একাধিক পিকনিক স্পট। পিকনিকের সিজনে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। তাছাড়া এখানেই রয়েছে দেবল রাজাদের গড়, যেই রাজাদের নাম অনুসারে এই জায়গাটির নাম হচ্ছে দেবগ্রাম। বন্ধুরা, 1000 বছরেরও বেশি পুরনো এই স্থানটি ইতিহাসপ্রেমীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আসছে পাগলাচণ্ডী রেলওয়ে স্টেশন। দেবগ্রাম স্টেশনের পরবর্তী স্টেশনের নাম শুনলে একটু অবাক তো হতেই হয়। নদীয়া জেলার এই পাগলাচণ্ডী স্টেশনের পাশে রয়েছে বিখ্যাত মা পাগলাচণ্ডীর মন্দির। কথিত আছে ব্রিটিশ আমলে রেলপথ নির্মাণের সময় এই মা পাগলাচণ্ডীর মন্দিরের অলৌকিক কারণেই সেই রেলপথ কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আর এই পাশে একটি সুন্দর নদী রয়েছে। এখানে প্রত্যেকটি স্টেশন কিন্তু দেখতে এক কথায় অনবদ্য। সব জায়গাতে এত পরিমাণে গাছ রয়েছে, যেটি আপনি এই রুটে না আসলে বুঝতে পারবেন না। একদম সবুজ আর সবুজ, আর এখানকার দোকানগুলো একদম ইউনিক। পাগলাচণ্ডী স্টেশনের পরবর্তী যে রেল স্টেশন তার নাম পলাশী। দেখতেই পাচ্ছেন সামনেই দেখা যাচ্ছে সেই পলাশী স্টেশন। নদিয়া ডিস্ট্রিক্টের একদম শেষ প্রান্ত অর্থাৎ সীমান্তবর্তী একটি স্টেশন হলো এই পলাশী। বলতে পারেন নদিয়ার সর্বোচ্চ স্টেশন হলো এই পলাশী। এই পলাশীর সঙ্গে ঐতিহাসিক একটি যোগসূত্র রয়েছে। 1757 সালের 23শে জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল এই পলাশীর নিকট, যে ভাগীরথী নদীর কূলে একটি আমবাগানে। সিরাজের কাছে প্রায় 31,000 সৈন্য ছিল। সেখানে মাত্র 3,000-এরও কম সৈন্য নিয়ে ইংরেজরা কিন্তু সিরাজদৌল্লাকে হারিয়ে দিয়েছিল, এবং ভারতে তাদের যে আধিপত্য বিস্তারের প্রথম পর্যায় ছিল সেটি। যদিও সিরাজের যে সেনাপতি ছিল মির্জাফর, তিনি বিরোধিতা করেছিলেন সিরাজের, সে কারণেই হয়তো সিরাজদৌল্লা এই যুদ্ধে হেরে গেছিলেন। তো এটি ঐতিহাসিকদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ স্থান। যদিও বর্তমানে এটি একটি নর্মাল গ্রাম, সেই পলাশীর আমবাগান বলুন বা পলাশীর সেই যুদ্ধক্ষেত্র কোনো কিছুই অস্তিত্ব এখন নেই, তবুও কিন্তু এই পলাশী ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। পলাশী স্টেশনের পরবর্তী যে স্টেশন রয়েছে তার নাম সিরাজনগর হল্ট। পলাশী থেকে সিরাজনগর হল্টের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। আর আমরা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে যখন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এন্টার করি, প্রথম যে স্টপেজ রয়েছে তার নামই সিরাজনগর হল্ট। নাম শুনেই বুঝতে পারছেন এই স্টেশনটার নামকরণ করা হয়েছে
মুর্শিদাবাদের নবাব সিরাজদৌল্লার নাম অনুসারে। যেহেতু প্রথম আমরা মুর্শিদাবাদে এন্টার করছি, সে কারণেই এই স্টেশনটার নাম রাখা হয়েছে সিরাজগঞ্জ। স্টেশনটা দেখুন, একদম শুনশান ফাঁকা একটি স্টেশন, আর জঙ্গল কিন্তু স্টেশনে অর্ধেকটা গ্রাস করেছে। পুরো স্টেশনে কোথাও শেড নেই, সামনের দিকে একটা ছোট শেড দেখা যাচ্ছে। লোকজন কিন্তু রয়েছে বেশ, আর এখানে কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বী লোক কিন্তু বসবাস করে। মুর্শিদাবাদ জেলা মানেই একাধিক ধর্মাবলম্বী মানুষের কিন্তু এখানে বসবাস রয়েছে। লোকের সামনে যেতেই ভালো লাগে, পিছন। এই রুটে দুপাশে যে প্ল্যাটফর্ম দুটি রয়েছে, দুটি প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু অনেক ডিস্টেন্স আছে। এক সাইডের প্ল্যাটফর্মে অনেক গাছ রয়েছে, আর অন্য সাইডের প্ল্যাটফর্মগুলো একদম ফাঁকা ফাঁকা। এই ইউনিক জিনিস কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের ট্রেন সিরাজনগর স্টেশন ছেড়ে দিল, আর পরবর্তী যে স্টেশন রয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদের রেজিনগর। বর্তমানে রাজনীতিতে রেজিনগর একটি বেশ ইম্পর্টেন্ট জায়গা। আপনারা সকলে হয়তো খবরে বা অন্যান্য জায়গায় রেজিনগরের নাম শুনেছেন, যেখানে সম্প্রতি বাবরি মসজিদ নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। তো সেই বিতর্ক বাদ দিলেও এই রেজিনগরের কিন্তু একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। বন্ধুরা, এই রেজিনগর যে স্টেশনটি আসছে, সেই রেজিনগর স্টেশন থেকে মাত্র 10 কিলোমিটারের দূরে রয়েছে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। পশ্চিমবঙ্গের একজন স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। সেই শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। যে কর্ণসুবর্ণতে এখনও বেশ কিছু প্রাচীন ভারতের ঐতিহাসিক নিদর্শন রয়েছে। আপনারা এই রেজিনগর থেকে অনায়াসে কিন্তু সে স্থানে পৌঁছতে পারবেন। এই রেজিনগরের পরবর্তী যে রেলওয়ে স্টেশন আছে তার নাম হলো বেলডাঙ্গা। রেজিনগর থেকে বেলডাঙ্গার ডিস্টেন্স প্রায় 9 কিলোমিটার। এই বেলডাঙ্গা মুর্শিদাবাদের একটি গুরুত্বপূর্ণ শহর। মূলত গামছা এবং লঙ্কার চাষের জন্য এই বেলডাঙ্গার কিন্তু যথেষ্ট খ্যাতি রয়েছে। এই বেলডাঙ্গা যে রেলওয়ে স্টেশন আছে, এর আশেপাশে যে গ্রাম শহর রয়েছে, সেখানে মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী রেশম ও তাঁত শিল্পের কেন্দ্র হিসাবে এই জায়গাটি কিন্তু প্রসিদ্ধ। এই যে বেলডাঙ্গা নামটি শুনছেন, এর পিছনে কিন্তু একটি সুন্দর কাহিনী রয়েছে। কী সেই কাহিনী, চলুন আমরা সেটা জেনে নিই। বন্ধুরা, একসময় বর্গী আক্রমণ হয়েছিল ভারতবর্ষে, আর সেই বর্গী আক্রমণ ছিল খুবই মারাত্মক। সেই বর্গী আক্রমণের ভয় থেকে বাঁচতে এই অঞ্চলের বিত্তশালী মানুষরা একটি বিলের ধারে নিজেদের যে বাসস্থান সেটি পরিবর্তন করে। সেই স্থান থেকে এই জায়গাটার নাম হয় বিলডাঙ্গা। পরবর্তীকালে সেই বিলডাঙ্গা পরিবর্তন হয়েই বেলডাঙ্গা নাম হয়। বেলডাঙ্গার পরবর্তী যে রেলওয়ে স্টেশন আছে তার নাম ভাপ্তা। ভাপ্তা একটি ছোট গ্রামীণ রেলওয়ে স্টেশন, আর এই ভাপ্তাতেই রয়েছে একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন হাজী আব্দুল আজিজ। এই জমিদার বাড়ির ইতিহাসও বেশ কয়েকশো বছরের পুরনো। হাজী আব্দুল আজিজের মৃত্যুর পর সেই জমিদারের পরবর্তী যে প্রজন্ম, তারা হাজী সাহেবের নামে এলাকায় পরিচিতি লাভ করে। তাছাড়া এখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের সাথে এই জমিদার বাড়ির একটা খুবই সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। সে কারণে খুব শান্তিতে এইখানকার মানুষরা কিন্তু বসবাস করত। তো আমরা চলে এসেছি সেই ভাপ্তা রেলওয়ে স্টেশনে। তো রেলওয়ে স্টেশনটা পুরোটাই কিন্তু শেড দেওয়া, খুব সুন্দর একটি রেলওয়ে স্টেশন। দেখুন, একদম ঝাঁ চকচকে রেলওয়ে স্টেশন। তো আমাদের ট্রেনে সেই ভাপ্তা স্টেশন বর্তমানে ছেড়ে দিয়েছে। আর এই ভাপ্তার পরবর্তী যে রেলওয়ে স্টেশন আছে তার নাম সরগাছি। ভাপ্তা থেকে সরগাছির দূরত্ব প্রায় 4 কিলোমিটারের মতন। তো চলুন, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সেই সরগাছি রেলওয়ে স্টেশনে। বন্ধুরা, রানাঘাট থেকে যে ভাপ্তা স্টেশনটি রয়েছে, এর ডিস্টেন্স পুরোপুরি 100 কিলোমিটার। আর আমাদের যে টাইম লেগেছে প্রায় 1 ঘন্টা 54 মিনিট। অর্থাৎ 7টার সময় এই ট্রেনটি রানাঘাট স্টেশন ছেড়েছিল এবং এখন বাজে 8টা বেজে 54 মিনিট। আমরা কিন্তু ভাপ্তা ক্রস করে পৌঁছাচ্ছি সারগাছির দিকে। চলে এসেছি সারগাছি রেলওয়ে স্টেশনে। এই সারগাছি রেলওয়ে স্টেশনে শ্রী রামকৃষ্ণের প্রত্যক্ষ শিষ্য স্বামী অখণ্ডানন্দ একটি রামকৃষ্ণ মিশন রয়েছে। 1897 সালে এই রামকৃষ্ণ মিশনটি তিনি প্রতিষ্ঠা করেন। আর একটা জিনিস খুবই জনপ্রিয় এই অঞ্চলের, পেয়ারা। এই অঞ্চলের আশেপাশের জমিতে প্রচুর পেয়ারার চাষ হয়।
ফলে এখানে কিন্তু পেয়ারার দাম অনেক সস্তা। আমাদের ওখানে যেখানে পেয়ারার কেজি প্রায় 70-80 টাকা, এখানে 30 টাকা 40 টাকা কিন্তু পেয়ারা পাওয়া যায়। চলে এসেছি সারগাছির পরবর্তী স্টেশন নিউ বলরামপুর হল্ট। এই সারগাছি থেকে নিউ বলরামপুর হল্টের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। আর এই স্টেশন থেকে খুব একটা লোক যাতায়াত করে বলে মনে হচ্ছে না। স্টেশনের যে রেলিং আছে তার পাশে জঙ্গল একদম ভরে গেছে। আর দেখুন স্টেশন চত্বরে লোকজন প্রায় নেই বললেই চলে, একদম খালি। আর এই নিউ বলরামপুর হল্টের পরবর্তী স্টেশন হচ্ছে বহরমপুর কোর্ট, যেটি মুর্শিদাবাদের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। বন্ধুরা, এই যে মুর্শিদাবাদ, লালগোলা কিংবা আপনি বহরমপুর কোর্ট, এই সমস্ত এলাকায় কিন্তু ট্রেন সার্ভিসের খুব একটা সুবিধা নেই। মুর্শিদাবাদ হলো এমন একটি জেলা, যে জেলায় ভাগীরথীর দুপারেই কিন্তু মুর্শিদাবাদের বিস্তার হয়েছে। যেমন ধরুন আমাদের সামনে আসছে বহরমপুর কোর্ট, বহরমপুর কোর্টের ওপারেই রয়েছে খাগড়াগড় রোড। তাছাড়া আমরা যখন মুর্শিদাবাদ স্টেশনে যাব তার ওপারে রয়েছে লালবাগ স্টেশন। অর্থাৎ ওই সাইড দিয়ে, অর্থাৎ গঙ্গার পশ্চিম পাড় দিয়ে যেমন রয়েছে আজিমগঞ্জ রুট, তেমনি এই সাইড দিয়ে রয়েছে লালগোলা রুট। কিন্তু তা সত্ত্বেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু বাসের ওপরই বেশি নির্ভরশীল। কারণ মুর্শিদাবাদের বহরমপুর, মুর্শিদাবাদ থেকে অসংখ্য বাস বিভিন্ন গ্রামে গঞ্জের দিকে যায়। আর দূর দূর পর্যন্ত ট্রেনের পরিষেবা অতটা ভালো না। এই কারণেই মুর্শিদাবাদে কিন্তু ট্রেনের থেকে বাসের ওপরই মানুষ বেশি নির্ভরশীল। তো দেখুন আসছে বহরমপুর রেলওয়ে স্টেশন। নিউ বহরমপুর হল থেকে বহরমপুর কোর্টের ডিস্টেন্স প্রায় 5 কিলোমিটারের মতন। মুর্শিদাবাদ জেলার সদর দপ্তর হলো এই বহরমপুর। এখানে প্রচুর ভিড় হয়। আর এখানে বিভিন্ন স্কুল, কলেজ, আদালত, বাস স্ট্যান্ড সমস্ত কিছু রয়েছে। তাই এই বহরমপুর স্টেশনটা কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ। তো এই বহরমপুর এর আশেপাশে কাঁসা তামা শিল্প খুবই বিখ্যাত। তেমনি এই মুর্শিদাবাদের রেশম এবং তাঁত শিল্পের জন্য এই বহরমপুরের বিশেষ নাম রয়েছে। দেখতেই পাচ্ছেন, যেমনটি বলেছিলাম, এই স্টেশনে কিন্তু প্রচুর ভিড় হয়। দেখুন স্টেশনে আসার পরেই মোটামুটি বেশিরভাগ লোকই কিন্তু বহরমপুর কোর্ট যে স্টেশন আছে এখানে নেমে গেছে। পুরো ট্রেনই প্রায় খালি হয়ে গেছে। তো আবার কিন্তু অনেক লোক এখান থেকে উঠছেও। যত লোক নেমেছে ঠিক তত সংখ্যক লোকই কিন্তু আবার ট্রেনে উঠছে। একদম ট্রেন খালি হয়ে গেছিলো, আবার ধীরে ধীরে ভরে যাচ্ছে। এরপরে এখনও 8-10টি স্টেশন রয়েছে। এই বহরমপুর কোর্ট পরবর্তী যে স্টেশন আছে তার নাম কাশিমবাজার। বহরমপুর কোর্ট থেকে কাশিমবাজার ডিস্টেন্স 4 কিলোমিটার। বন্ধুরা, চলে এসেছি কাশিমবাজার রেলওয়ে স্টেশনে। এই কাশিমবাজার জায়গাটি কিন্তু বেশ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। মুর্শিদাবাদ সৃষ্টির আগেই এই কাশিমবাজারের ইতিহাস পাওয়া যায়। শোনা যায় সপ্তগ্রামের নদীর মুখ বুঝে যাওয়ার পর, আদি সপ্তগ্রামের পর এই কাশিমবাজারে গড়ে ওঠে নতুন ব্যবসায়িক এক কেন্দ্র, যেখানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একাধিক ইউরোপীয় মানুষজন ব্যবসার ঘাঁটি গড়ে তোলে এই কাশিমবাজারে। কথিত আছে এই কাশিমবাজারের যে নদী ছিল সেই ভাগীরথী নদীকে হুগলি নদীর পরিবর্তে অনেকে কাশিমবাজার নদী বলে উল্লেখ করেছিলেন। তো ট্রেন সেই কাশিমবাজার স্টেশন চলে এসছে। এর পরবর্তী যে রেলওয়ে স্টেশন আছে তার নাম মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন। কাশিমবাজার থেকে মুর্শিদাবাদ যে রেলওয়ে স্টেশন আছে তার দূরত্ব 7 কিলোমিটার। বন্ধুরা, এই মুর্শিদাবাদ যে রেলওয়ে স্টেশন রয়েছে তার আশেপাশে যে অঞ্চলটি সেটি লালবাগ নামেই পরিচিত। সেখানকার মানুষজন মুর্শিদাবাদ স্টেশনের থেকেও লালবাগ বলেই বেশি সেই জায়গাটিকে চেনে। আর এই মুর্শিদাবাদ থেকে বর্তমানে কিন্তু ট্রেন আপনার আজিমগঞ্জ পর্যন্ত যায়। কারণ এখানে মুর্শিদাবাদ এখন জংশন স্টেশন রয়েছে, পাশে রয়েছে নসিপুর রেল ব্রিজ। সেই রেল ব্রিজ পার করে ট্রেন এখন ওপারে আজিমগঞ্জ পর্যন্ত যায় এবং সেখান থেকে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। তো আসছে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন। তো এই মুর্শিদাবাদ শহর নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই। আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে যতগুলি ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে সেই ডেস্টিনেশনগুলোর মধ্যে অন্যতম হলো এই মুর্শিদাবাদ শহর। একটি ঐতিহাসিক স্থান। এখানে এই স্টেশনের 2 কিলোমিটারের মধ্যে রয়েছে হাজারদুয়ারি। তাছাড়া এখানে আসলে আপনি আরও অনেক কিছু ঘুরে দেখতে পারবেন।
আমাদের যে লংগেস্ট ট্রেন রুটের জার্নি আমরা করছিলাম সেটা রানাঘাট থেকে শুরু হয়েছিল, তারপর আমাদের গন্তব্য ছিল লালগোলা, কিন্তু বিশেষ একটি কারণে আমাকে নেমে যেতে হয়েছে মুর্শিদাবাদে। অর্থাৎ রানাঘাট থেকে 126 কিলোমিটার দূরে রয়েছে এই মুর্শিদাবাদ। আমি সেই মুর্শিদাবাদ শহরের যে রেলওয়ে স্টেশন আছে সেখানে নেমে গেছি। আর এই টোটাল আমি জার্নি করেছি 126 কিলোমিটার। এই যে ট্রেনটি আমরা জার্নি করলাম এটা এখনও 28 কিলোমিটার পথ পাড়ি দেবে, মাঝখানে আরও 5টা স্টেশন রয়েছে, অর্থাৎ লালগোলা পর্যন্ত যাবে। তো এই যে লম্বা জার্নিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা অনেকের কাছে শেয়ার করবেন যাদের কাছে নতুনত্ব লাগবে। অবশ্যই দেখা হচ্ছে এক নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।